26 ব্যাচের জন্য আমাদের সেকেন্ড চ্যাপ্টার চলে আসছে জীবকোষ ও টিস্যু। তো আমরা শুরু করে দেই জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারটা। তো আমরা 20টা এমসিকিউ পড়বো, 20টা এমসিকিউ সমান অধ্যায় শেষ। তো আমাদের দেখো 20টা এমসিকিউ সমান হচ্ছে অধ্যায় শেষ। তো আমাদের এটা কিন্তু অনেক বড় একটা অধ্যায়, অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো আমি এইখান থেকেও মাত্র 20টা এমসিকিউ দিব। যে 20টা এমসিকিউ দিব সেই 20টা এমসিকিউ করলে তোমরা দেখতে পারবো এইখান থেকে 100% কমন পাবা। কারণ আমি একটা এমসিকিউ অনেকটা ব্যাখ্যা করে পড়বো। তো একটা এমসিকিউ তুমি ব্যাখ্যা করে যদি পড়ো দেখবে 8-10টা এমসিকিউ পড়া সমান হয়ে যায়। তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। তো দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আদি কোষে কোনটি থাকে। তো আদি কোষে কোনটি থাকে, দেখো এখানে বলা হয়েছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাস্টিক। তো দেখো আদি কোষ মানে কি? দেখো আদি কোষ মানে এটা কি, যেটা হচ্ছে পুরাতন, অর্থাৎ আদি শব্দের অর্থ কি পুরাতন, প্রাচীন। আদি শব্দের অর্থ কি প্রাচীন, দেখো প্রাচীন কোষ। তো দেখো এই আদি কোষে তোমরা দেখতে পারবা আদি কোষ এবং প্রকৃত কোষ। দেখো প্রকৃত কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। আদি কোষে শুধুমাত্র কি থাকে, রাইবোজোম থাকে। তো দেখো আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে যে আদি কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে। কেন শুধুমাত্র রাইবোজোম থাকে? এইখানে হচ্ছে দেখতে পারবা কি তুমি নিউক্লিয়াসটাও থাকে না, সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র কি রাইবোজোম থাকে। এটাই হচ্ছে আদি কোষ। তোমাকে যদি কেউ বলে আদি কোষ কাকে বলে, তুমি বলবা যেখানে সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, শুধুমাত্র রাইবোজোম থাকে, তাদেরকে বলা হয় আদি কোষ। তো দেখো আমরা এখন প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আমরা জানি, আমরা প্রথম ক্লাসে কিন্তু ভেঙে দিছিলাম, অর্থাৎ আমরা জীবন পাঠের অধ্যায়ে এরকম একটা এমসিকিউ পাইছিলাম। তো দেখো মাইটো শব্দের অর্থ কি, কন্ডিউন শব্দের অর্থ কি, দেখো মাইটো শব্দের অর্থ কি সুতা, কন্ডিউন শব্দের অর্থ কি দানা, অর্থাৎ সুতার মতো দানা এখানে থাকে। তো দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকাই। তো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা কিন্তু অনেক আসে তোমাদের বইয়ে। তো এই মাইটোকন্ড্রিয়ার চিত্রটা একটু ভালো করে শিখবা তোমরা। তো দেখো আমি অতটা ভালো চিত্র আঁকাতে পারি না, তবু একটু ট্রাই করছি। তো দেখো এরকম ভাবেই কিন্তু চিত্রটা আঁকাতে হয়। তো দেখো তারপরে তোমরা এই যে এরকম ভাবে ঢেউ দিতে পারো, এই যে এরকম ভাবে দিয়ে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা মেনলি হয়ে যাবে। তো তারপরে দেখো মাইটোকন্ড্রিয়ার গায়ে যেগুলা ভাঁজ করা অংশে কিস্তি থাকে, এই যে কিস্তি থাকে এখান দিয়ে কিন্তু এগুলা কি থাকে, অক্সিজেন থাকে। তো ভাঁজ করা অংশগুলোতে কি থাকে, অক্সিজেন থাকে। দেখো এটা কিন্তু একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। তো দেখো মাইটো শব্দের অর্থ কি সুতা, এগুলো একটা সুতার মতো। কন্ডেন শব্দের অর্থ কি দানা, এই দেখো দানা দানা রয়েছে, যেগুলোর নাম হচ্ছে অক্সিজম। দেখো এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে অক্সিজম, অক্সিজেনের মতো দেখতে। দেখো অক্সিজেন কি, ও জোম শব্দের অর্থ দেহ। তারপর দেখো ভাজককে কি বলা হয়, এই যে ভাঁজ করা অংশগুলো আছে, এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজ করা অংশ, এই ভাঁজ করা অংশকে কি বলা হচ্ছে, ভাঁজ করা অংশকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি ক্রিস্টি ভাঁজ করা অংশকে বলা হচ্ছে ক্রিস্টি। তারপরে এর ভিতরে কিছু থকথকে তরল পদার্থ থাকে, যেগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। তো দেখো তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে ভেতরের অর্থাৎ দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে কি বাইরের পর্দা, একটা ভেতরের পর্দা। তো এরকম ভাবে কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকালে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু তোমাদের গ নম্বরে আসে, তারপরে খ নম্বরে আসে মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বা পাওয়ার হাউস কেন বলা হয়। তো এরকম ভাবে তোমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা কিন্তু আঁকায় দিবা গ নম্বরের জন্য। তো আঁকায় কিছু বর্ণনা করবে। তো দেখো তারপরে আমাদের আছে কি রাইবোজোম। রাইবো শব্দের অর্থ কি, রাইবো শব্দের অর্থ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, জোম শব্দের অর্থ কি দেহ। তারপরে দেখো লাইসোজোম শব্দের অর্থ কি, জীবাণু ভক্ষণ করা। দেখো লাইসো শব্দের অর্থ কি, ভক্ষণ। আর জোম শব্দের অর্থ কি, জোম শব্দের অর্থ দেহ, অর্থাৎ জীবাণু ভক্ষণকারী অঙ্গকে বলা হয় লাইসোজোম। তারপরে দেখো প্লাস্টিক শব্দের অর্থ কি, প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে বস্তু। এখানে বিভিন্ন ধরনের মনে করো যে বস্তু থাকবে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, এরকম কিছু কিন্তু প্লাস্টিক আমাদের থাকে। তারপরে দেখো আমাদের 2 নম্বর এমসিকিউতে আসি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত। দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো দেখো তোমরা বড় ক্লাসে সে উঠলে দেখতে পারবা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে গঠিত। কিন্তু এখানে তোমরা হচ্ছে পলিস্যাকারাইড আছে, তারপরে হচ্ছে প্রোটিন লিপিড, এই দুইটা দিয়ে গঠিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। তো ব্যাকটেরিয়া শব্দের অর্থ কি তোমরা জানো, তোমরা জানো না। দেখো ব্যাকটেরিয়া শব্দের অর্থ কিন্তু আমি শিখাইছিলাম, ব্যাকটেরিয়া শব্দের অর্থ হচ্ছে দণ্ড, ক্ষুদ্র দণ্ড। দেখো ব্যাকটেরিয়া শব্দের অর্থ কি, ক্ষুদ্র দণ্ড। তারপরে দেখো প্রোটিন শব্দের অর্থ কি, প্রোটিন শব্দের অর্থ তোমাদের লিখে দিই আমি।
দেখো এই যেখানে প্রোটিন, প্রোটিন, প্রোটিন শব্দের অর্থটা কি? প্রোটিন শব্দের অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে আছে লিপিড, লিপিড শব্দের অর্থ কি? লিপিড শব্দের অর্থ চর্বি বা তেল, চর্বি বা তেল। তারপরে দেখো এখানে আছে লিগোনিন, লিগোনিন শব্দের অর্থটা কি জানতে হবে তোমাদের। তারপর দেখো কাইটিন আছে, কাইটিন শব্দের অর্থটা কি? কাইটিন শব্দের অর্থ কি? শক্ত আবরণ। কাইটিন শব্দের অর্থ কি? শক্ত আবরণ। দেখো কাইটিন, কাইটিন কার কোষ প্রাচীর? দেখো ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত, এটা কিন্তু আমরা জানি। তারপর দেখো সুবেরিন কি? সুবেরিন হচ্ছে কর্ক পদার্থ। সুবেরিনটা কি? কর্ক পদার্থ। এগুলো হচ্ছে উদ্ভিদের কর্ক কোষে পাওয়া যায়, এটা হচ্ছে কর্ক পদার্থ। তারপর দেখো আছে গ্লাইকোজেন, গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ বা চিনি। গ্লাইকো শব্দের অর্থ কি? গ্লুকোজ বা চিনি। আর জেন শব্দের অর্থ কি? তৈরি করা, অর্থাৎ গ্লুকোজ তৈরিকারী অঙ্গাণুকে বলা হয় হচ্ছে গ্লাইকোজেন। তো তারপরে দেখো এখানে আমাদেরকে জানতে হবে লিগোনিন। তো লিগোনিনটা কি? এক ধরনের পদার্থ, এটা দেখবে কি উদ্ভিদের কি জানি একটা কাজে সাহায্য করে। আমার লিগোনিন শব্দের অর্থটা মনে নাই, তো আমরা নেক্সট আরো লিগোনিন শব্দ পাবো তখন বলে দিব। তো দেখো তারপরে আমাদের 3 নম্বরে আছে কি? 3 নম্বরে আছে কোষ ঝিল্লির ভাজককে কি বলা হয়। দেখো এখানে বলা হয়েছে কোষ ঝিল্লির ভাজককে কি বলা হয়। আমরা জানি প্রত্যেকটা ওয়ার্ড আমরা ভাঙবো, ভেঙে কিন্তু আমরা অ্যান্সারটা করবো। দেখো হাইলাইট শব্দের অর্থ কি? হাইলাইট শব্দের অর্থ জানতে হবে আমাদের। মাইক্রো ভিলাই শব্দের অর্থ জানতে হবে। দেখো ভিলাই শব্দের অর্থ কি? আঙ্গুলের মতো ভাঁজ। আঙ্গু, আঙ্গুলের, আঙ্গুলের মতো ভাঁজ, আঙ্গুলের মতো ভাঁজ, আঙ্গুলের মতো ভাঁজ করা অংশকে কি বলা হয়? মাইক্রো ভিলাই। তারপরে মাইক্রো শব্দের অর্থ কি? দেখো মাইক্রো শব্দের অর্থ হচ্ছে কত? ক্ষুদ্র। ক্ষুদ্র আঙ্গুলের মতো ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাই। আর কোষ ঝিল্লির ভাজককে কি বলা হয়? কোষ ঝিল্লির ভাঁজ কিন্তু এখানে আছে, অর্থাৎ কোষ ঝিল্লির ভাজককে বলা হয় কি? মাইক্রোভিলাই। এটা দেখো আমাদের অ্যান্সার হবে। তারপরে দেখো ক্রিস্টি কাকে বলে? ক্রিস্টি দেখো আমরা এখানে পড়ছি, এই যে ক্রিস্টি, ক্রিস্টি কত? এই যে মাইটোকন্ড্রিয়ার ভাঁজকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়ার ভাঁজ বা খাসকে বলা হয় ক্রিস্টি। তাহলে ক্রিস্টিটা কার ভাঁজ? দেখো ক্রিস্টি শব্দের অর্থ কিন্তু ভাঁজ, এটা কার ভাঁজ? ভাঁজ, এটা কার ভাঁজ? এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভাঁজ, মাইটোকন্ড্রিয়ার ভাঁজকে বলা হয় ক্রিস্টি। আর ম্যাট্রিক্স শব্দের অর্থ কি? দেখো এখানে কিন্তু ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্স শব্দের অর্থ তরল পদার্থ, তরল, তরল পদার্থ। তো দেখো তোমরা কিন্তু বায়োলজি পড়ছো কিন্তু ওয়ার্ড ভাঙো নাই। তো দেখো আমি ওয়ার্ড ভাঙিয়ে কিন্তু আমি বুঝলাম একটা ভাঁজের, ভাঁজ করার কোনো কিছু বলছে। তো আমরা দেখতে পাচ্ছি ভিলাই শব্দের অর্থ আঙ্গুলের মতো ভাঁজ, তাহলে এটা একটা, এটা অ্যান্সার হতে পারে। তারপর দেখো ক্রিস্টি, ক্রিস্টি হচ্ছে কি? ভাঁজ, এটা শব্দের অর্থ ভাঁজ, কিন্তু এটা কি মূলত? এটা হচ্ছে মূলত আমাদের মাইটোকন্ড্রিয়ার ভাঁজ। তাহলে আমাদের বাকি থাকে এটা মাইটোভিলাই, মাইক্রোভিলাই। তো আমরা দেখি অ্যান্সারটা কি হবে? মাইক্রোভিলাই কিন্তু অ্যান্সার হবে। এখন তো আমাদের মনে হতে পারে যে হাইলাইট শব্দের অর্থটা কি? তো এত বিস্তারিত আপাতত বলছি না হাইলাইট শব্দের অর্থটা, নেক্সট অন টাইম বলবো, আপাতত মনে নাই আমার। তারপরে দেখো এখানে আছে স্কুয়া মাছ আবরণী কলা কোথায় পাওয়া যায়। তো দেখো স্কুয়া মাছ আবরণী কলা কোথায় পাওয়া যায়। দেখো স্কুয়া মাছ শব্দের অর্থ তোমরা ভাঙবা। তারপরে দেখো আবরণী কলা বা টিস্যু, এটা কোথায় পাওয়া যায়? তোমরা যখন ওই যে আইস পড়বা, আইস যখন পড়তে যাবে, অর্থাৎ বিভিন্ন দেখবা যে আবরণী টিস্যু আছে তোমার। একটা হচ্ছে কলা মোড়ানো আবরণী টিস্যু, তারপরে কিউবয়েডাল আবরণী টিস্যু, এরকম ভাবে কিছু আবরণী টিস্যু পাবা, কণপযুক্ত আবরণী টিস্যু, এরকম কত একটা টিস্যু পাবা। তখন ওইখানে কয়েকটা উদাহরণ আছে, ওই উদাহরণ গুলো পড়বা। দেখবা স্কুয়া মাছ আবরণী টিস্যু, স্কুয়া মাছ শব্দের অর্থটা কি? দেখো এটা পাওয়া যায় হচ্ছে, স্কুয়া মাছ আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে পাওয়া যায়, বৃক্কের ব্রোম্যান্স ক্যাপসুল প্রাচীরে কিন্তু এটা পাওয়া যায়। তো এটা আমাদের অ্যান্সার হবে। তো আমরা এখন অর্ড গুলো ভাঙি। দেখো স্কুয়া মাছ শব্দের অর্থ কি? স্কুয়া মাছ শব্দের অর্থটা কি? দেখো স্কুয়া মাছ, স্কুয়া মাছ, স্কুয়া মাছ শব্দের অর্থ হচ্ছে আইসের মতো, আইসের মতো, মাছের আইসের মতো। দেখো এটা মূলত কি? মাছের আইসের মতো, মাছের আইস, মাছের আইস। এই শব্দের অর্থ কি? মাছের আইস। দেখবো তুমি মাছের আইস গুলা চ্যাপ্টা, এরকম চ্যাপ্টা একটা লম্বা লম্বা আকৃতির কিন্তু হয়, এগুলো হচ্ছে কি? মাছের আইসের মতো। তারপর দেখো বৃক্কের সংগ্রাহক নালিকা, অর্থাৎ এটা থাকা যায় স্কোয়ামার আবৃত্তি। তারপরে বৃক্কের সংগ্রাহক নালিকা, এটা কোথায় পাওয়া যায়? বৃক্কের সংগ্রাহক নালিকায় পাওয়া যায় কোনটি? দেখো এখানে পাওয়া যায় হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। তো দেখো কিউবয়েডাল, কিউবয়েডাল, কিউবয়েডাল আবরণী টিস্যু, এটাতে কিন্তু বৃক্কের সংগ্রাহক নালিকা। তারপরে অন্তঃপ্রাচীরে পাওয়া যায় একটা। তারপরে দেখো হাইডার এন্ডোডামে পাওয়া যায় কি? ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু, ক্ষণপথ, ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু।
ঘনপথযুক্ত আবরণীয় টিস্যু কত হাইডার এন্ডোডার্মিক। এবং অন্তঃপ্রাচীরে কি থাকে দেখবা, তোমার হচ্ছে প্রথমে হচ্ছে স্কোয়ামাস আবরণীয় টিস্যু, কিউবয়েডাল আবরণীয় টিস্যু। তো দেখো অন্তঃপ্রাচীরে কি থাকে, অন্তঃপ্রাচীরে থাকে কলামোনার আবরণীয় টিস্যু, কলামোনার আবরণীয় টিস্যু। কলামোনার শব্দের অর্থ কি দেখো, কলামোনার শব্দের অর্থ কিন্তু তোমাদের লম্বালম্বী আকার, লম্বালম্বী আকার। কিউবয়েডাল শব্দের অর্থ কি, স্তম্ভাকার। কিউবয়েডাল শব্দের অর্থ কি, স্তম্ভাকার। তো দেখো তাহলে কিন্তু আমাদের এইগুলা কিন্তু সবগুলো অর্থ আমরা জানলাম। তো যাই না কিন্তু আমরা এই 4টা এমসিকিউ সলভ করলাম। তো পরবর্তী আমরা 5 নম্বর এমসিকিউ তে চলে, তো আমরা দেখতে দেখতে 5 নম্বর এমসিকিউ তে চলে আসলাম। তো দেখো 5 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে ফান ও ব্যক্তিবীজী উদ্ভিদে কোনটি অনুপস্থিত। তো তোমরা এই লাইনটা হুবহু তোমাদের বইয়ে দেখতে পাবা, ফান ও ব্যক্তিবীজী উদ্ভিদে কোনটি অনুপস্থিত, এই লাইনটা হুবহু আছে। তোমরা যখন সঙ্গী কোষ পড়বা, সঙ্গী কোষের ওইখানে দেখতে পারবা লাস্টের দিকে আছে ফান ও ব্যক্তিবীজী উদ্ভিদে সঙ্গী কোষে ফান ও ব্যক্তিবীজী উদ্ভিদ অনুপস্থিত। ঠিক আছে, তো আমাদের এটা রাইট অ্যান্সার হবে কি, গ নাম্বার। তো দেখো এই এমসিকিউটা একটু কঠিন, বাট এটা একটু মনে রাখতে হবে। তো দেখো আমরা প্রত্যেকটা শব্দ ভেঙে দিই। দেখো সিপ কোষ, তারপরে আছে ফ্লোয়েম ও প্যারেনকাইমা। ফ্লোয়েম শব্দের অর্থ দেখো, ফ্লোয়েম শব্দের অর্থ হচ্ছে ছাল, ছাল। অর্থাৎ তোমরা যখন দেখবা যে খেজুর কাটে, খেজুরের গাছে যে রসগুলা বের হয়, তখন কিন্তু এই ফ্লোয়েম টিস্যুটা কাটা হয়। আহ, আহ, অর্থাৎ খেজুর গাছের হচ্ছে রস বের করার সময় এই ফ্লোয়েম টিস্যুটা কি কাটা হয়। অর্থাৎ ফ্লোয়েম শব্দের অর্থ কি, ছাল। তারপর দেখো প্যারেন্ট শব্দের অর্থ কি, কাইমা শব্দের অর্থ। কাইমা শব্দের অর্থ হচ্ছে ভরাট করা, ভরাট, ভরাট করা, ভরাট করা পদার্থ, ভরাট করা পদার্থ, ভরাট করা পদার্থ। আর প্যারেন্ট শব্দের অর্থ কি, পাশে, পাশের কোষগুলো কি ভরাট করবে, এগুলো হচ্ছে কত প্যারেন্ট কাইমা। আমার প্যারেন্ট শব্দের অর্থ পাতলাও বোঝায়, প্যারেন্ট শব্দের অর্থ কি বোঝায়, পাতলাও বোঝায়। অর্থাৎ পাতলা কোষগুলোকে বলা হয় কি, প্যারেন্ট কাইমা। তারপরে সঙ্গী কোষ, দেখো সঙ্গী শব্দের অর্থ তোমরা জানো, সহচর বা সহধর্মী। আর কোষ শব্দের অর্থ কি, জীবদের গঠন ও কাজের একক, যেটা হচ্ছে কোষ। তারপরে ফ্লোয়েম শব্দের অর্থ আমরা জানি কি, ফ্লোয়েম শব্দের অর্থ ছাপ। তো দেখো সিপ কোষ শব্দের অর্থ কি, সিপ শব্দের অর্থ কি, চালনী, চালনী বা কি চাকা, এগুলা বা ছিদ্র। দেখো এই যে সিপ শব্দের অর্থ কি, সিপ শব্দের অর্থ হচ্ছে কি, ছাকা, দেখো ছাকা বা ছিদ্র, ছিদ্র। দেখো এই কোষগুলো কেমন থাকে, সিপ কোষগুলো তোমরা যখন একটা তোমাদের বইয়ে চিত্র দেখবা, এরকম একটা চিত্র দেখবা, যে এরকম একটা চিত্র দেখবা, এরকম একটা চিত্র দেখবা, চিত্রের ওইখানে দেখবা এই যে এরকম এরকম কিছু অংশ আছে, এরকম এরকম কিছু ছিদ্র ছিদ্র অংশ আছে তোমাদের বইয়ে। তোমরা দেখতে পাবা এই যে এরকম এরকম ছিদ্র কিছু অংশ জমা হয়, যেটা এগুলাকে বলা হচ্ছে কি, এগুলাকে বলা হচ্ছে সিপ কোষ, এগুলাকে বলা হচ্ছে সিপ কোষ। তোমাদের বইয়ে দেখবা কি এই কোষগুলোকে বলা হচ্ছে কি, সিপ কোষ। তো আমরা কিন্তু তাহলে সিপ কোষ বিষয়টা বুঝলাম। তো দেখো ব্যাখ্যা করলাম আমরা, এখানে যদি বলা হয় সিপ কোষ কাকে বলা হয়, তুমি তাহলে কি করবা যে আহ কোষের ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ ফ্লোয়েম টিস্যুতে যে ক্ষুদ্র ছিদ্রের মতো অংশ দেখা যায়, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে সিপ কোষ। তো দেখো আমরা এখন 6 নম্বর এমসিকিউ তে চলে আসি। জলজ উদ্ভিদে বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা কোষকে কি বলা হয়। তাহলে দেখো জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কাঠুরি যুক্ত প্যারেনকাইমা কোষকে কি বলে। তাহলে বায়ুকুঠুরি, অর্থাৎ আমরা শব্দগুলা ভেঙে, ওয়ার্ডগুলা ভেঙে কিন্তু এই এমসিকিউটা সমাধান করব। তো দেখো এখানে হচ্ছে কোলেন শব্দের অর্থ কি এবং কাইমা শব্দের অর্থ কি। কাইমা শব্দের অর্থ কি, আমরা এই যে এখানে করছি ভরাট করা পদার্থ। কাইমা শব্দের অর্থ কি, ভরাট করা পদার্থ। এখানেও কাইমা শব্দের অর্থ ভরাট করা পদার্থ। এইখানে কাইমা শব্দের অর্থ কি, ভরাট করা পদার্থ। অর্থাৎ ভরাট করা, ভরাট করা, তাহলে কোনো কিছু ভরাট করবে। তাহলে কোলেন শব্দের অর্থটা দেখো, কোলেন শব্দের অর্থ কি এবং স্ক্লেরেন শব্দের অর্থ কি। তোমরা এই যে স্ক্লেরেন শব্দের অর্থটা শিখবা। স্ক্লেরেন শব্দের অর্থ হচ্ছে শক্ত, শক্ত কোষগুলো দিয়ে এগুলো হচ্ছে কি, এই কোষগুলো ভরাট থাকে, যেগুলো হচ্ছে ভাঙার সময় দেখো এই মার্কারটা যদি আমি ভাঙি, ভাঙলে কিন্তু এটা হচ্ছে এক ধরনের কি দেখে, কি ধরনের পদার্থ, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা হচ্ছে স্ক্লেরেন কাইমা ধরনের পদার্থ। এটা শক্ত, অর্থাৎ এটা ভাঙার সময় কি হবে, পট করে কিন্তু এটা ভেঙে যাবে। তার জন্য এটা এটা কি, স্ক্লেরেন কাইমা পদার্থ। তারপর দেখো অ্যারেন শব্দের অর্থ কি, অ্যারেন শব্দের অর্থ কি, বায়ু। অ্যারেন শব্দের অর্থটা কি দেখো, বায়ু। তো দেখো আমাদের কিন্তু ওয়ার্ডের সাথে মিলে গেছে। বায়ু, দেখো অ্যারেন শব্দের অর্থ বায়ু, অর্থাৎ বায়ু কুঠির যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়, অ্যারেনকাইমা। তাহলে অ্যারেন শব্দের অর্থে আমরা জানি বায়ু। তো দেখো আমাদের কিন্তু ওয়ার্ডটা ভাঙার মাধ্যমে, অর্থাৎ ওয়ার্ড ভাঙনের মাধ্যমে কিন্তু আমাদের এমসিকিউ টা সমাধান করতে পারলাম। তারপরে দেখো আমাদের আছে ক্লেন। ক্লেরেন শব্দের অর্থ কি, ক্লেন শব্দের অর্থ হচ্ছে তোমার, এগুলো হচ্ছে
এই তোমার পাতলা যে টিস্যু আছে, পাতলা টিস্যুর পরে যে আঠার মতো টিস্যু গুলা, অর্থাৎ কোলেন শব্দের অর্থ দেখো, কোলেন শব্দের অর্থ আঠা। কোলেন শব্দের অর্থ কি? আঠা, আঠা বা গাঁথুনি। আঠা আঠা জাতীয় যে পদার্থগুলো থাকবে, আঠা জাতীয় পদার্থগুলো গুলা দিয়ে যে একটা টিস্যু বা একটা ডাল যে প্রথমে দেখবা উপরে দেখবা পাতলা 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 থাকে, এটা হচ্ছে কি প্যারেনকাইমা। তারপরে দেখবে একটু শক্ত, অর্থাৎ আঠার মতো থাকবে, এগুলোকে বলা হয়েছে কোলেনকাইমা। তারপরে দেখবে একদম শক্ত শক্ত অংশ থাকবে, যেগুলোকে বলা হয় হচ্ছে স্ক্লেরেনকাইমা। তারপরে দেখো স্ক্লেরাইড আছে, স্ক্লেরাইড। দেখো স্ক্লেরাইড শব্দের অর্থ কি? স্ক্লেরাইড শব্দের অর্থ কিন্তু শক্ত। এই কোষগুলো কি থাকবে? শক্ত থাকবে। এবং এই স্ক্লেরাইড গুলোকে কি বলা হয়? স্টোন সেলও বলা হয়। তো দেখো আমাদের 5-6 নম্বর এমসিকিউ শেষ হলো, আমরা এখন 7 নম্বর এমসিকিউ তে আসি। দেখো এটাও আমরা কি অড ভাঙনের মাধ্যমে কিন্তু এটা আমরা শেষ করে ফেলবো। দেখো লসিকা তন্ত্রের অংশ কোনটি? দেখো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে কি? অ্যাপেন্ডিক্স মানে কি? বৃদ্ধি বা ঝুলে থাকা অংশ। অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ কি? বৃদ্ধি। দেখো বৃদ্ধি, কোনো কিছু বৃদ্ধি বা ঝুলে থাকা অংশ। ঝুলে থাকা, ঝুলে থাকা অংশ। তাহলে দেখো কিসের, এই যে বৃক্কে দেখবা তোমরা যখন বৃক্ক পড়বা, বৃক্কের ওইখানে একটা ঝুলে থাকা অংশ আছে যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। তারপরে দেখো অন্ত, তারপরে রেকটাস। রেকটাস শব্দের অর্থ কি? সোজা। রেকটাস শব্দের অর্থ সোজা, অর্থাৎ আমরা এই যে হাতটা সোজা করলাম, আমরা যে হাতটা সোজা করলাম, দেখো আমরা যে হাতটা সোজা করলাম, এই হাতটা সোজা করতে সাহায্য করে কি? এই রেকটাস পেশি কিন্তু আমাদের হাতটা সোজা করতে সাহায্য করে। দেখো এই রেকটাস শব্দের অর্থ কি? সোজা, সোজা। এবং টনসিল শব্দের অর্থ কি? দেখো এই যে টনসিল, এই যে গলার ভেতরে আমাদের কিন্তু টনসিল আছে, এইখানে কিন্তু অনেকের টনসিল ফুলে যায় অতিরিক্ত আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু খাইলে, বলে যে টনসিল ফুলে গেছে। টনসিল শব্দের অর্থ হচ্ছে কি? ছোট ছোট বাদাম আকৃতির গঠন, ছোট বাদাম আকৃতির গঠন। অর্থাৎ টনসিল শব্দের অর্থ কি? দেখো টনসিল শব্দের অর্থ ছোট বাদাম, বাদাম আকৃতির আকৃতির গঠন। এটা হচ্ছে টনসিল শব্দের অর্থ। দেখো এটা কিন্তু অনেক সময় কি লিম্বোসাইট কোষ বা এই টনসিলটা কিন্তু আমাদের প্রথম যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা হচ্ছে গলার ভেতরে প্রথম রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই টনসিল কিন্তু করে থাকে। ঠিক আছে? তো আমরা দেখো তাহলে আমাদের এই অ্যান্সারটা কি হবে? এই যে লসিকা শব্দের অর্থ কি? লসিকা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার পানি। দেখো আমি লসিকা শব্দের অর্থটা লিখতেছি। লসিকা শব্দের অর্থ হচ্ছে কি? পরিষ্কার পানি। দেখো পরিষ্কার, পরিষ্কার ওয়াটার, বাংলা ইংরেজি মিলে লিখলাম। তো দেখো কি পরিষ্কার পানি, এটা হচ্ছে। তাহলে দেখো এই পানি কোথায় থাকে? গলার ভিতরে থাকে। তাহলে এই টনসিল এটার অংশ। দেখো এটার অংশ কি? টনসিল। আমরা কিন্তু অট ভাঙনের মাধ্যমে এটা শেষ করতে হবে। তারপরে 8 নম্বর এমসিকিউ দেখো, প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে কোনটি পদ্ধতি? দেখো আমরা এখানে কিন্তু পড়ছি প্যারেনকাইমা। প্যারেনকাইমা শব্দের অর্থ কি? পাতলা টিস্যু বা হচ্ছে তোমার যেগুলা কি থাকবে পাশের কোষগুলো, অর্থাৎ ভরাটকারী কোষ, প্রথম যে ভরাটকারী কোষ, সেগুলো বলা হয় কি? প্যারেনকাইমা। দেখো এটা পাতলা কোষ, আমরা জানি প্যারেনকাইমা একটু পাতলা কোষ, এটা রাইট। তারপরে অন্তঃকোষীয় ফাঁক থাকে। তো দেখো এই প্যারেনকাইমাতে কি থাকবে? এই যে প্যারেনকাইমা কোষগুলো কেমন, দেখো এই যে প্যারেনকাইমা এরকম কোষ থাকবে। এই কোষগুলো কি পাশের কোষের সাথে এরকম ভাবে ভরাট করবে, এরকম ভাবে কোষগুলা কি ভরাট করবে। এই যে এরকম থাকবে, এরকম থাকবে। তো এরকম এরকম আকৃতির কিন্তু কোষগুলো থাকবে। এই যে দেখো এই যে দেখো এই যে এরকম এরকম কিন্তু আকৃতির কোষগুলো থাকবে। এগুলা দেখো প্যারেনকাইমা কোষ। তাহলে তোমাদের বই এরকম চিত্র দেওয়া আছে, এটা কি প্যারেনকাইমা কোষ। দেখো এগুলো কি আন্তঃকোষীয় ফাঁক থাকে? তাহলে দেখো এখানে আন্তঃকোষীয় কিন্তু একটা ফাঁক আছে, এটাও সঠিক। স্টোন সেল বলা হয়। দেখো স্টোন সেল বলা হয় স্ক্লেরাইড কে স্টোন সেল বলা হয়। তাহলে কিন্তু আমাদের এটা সঠিক না। দেখো স্টোন শব্দের অর্থ কি? এখন তোমরা স্টোন শব্দের অর্থ হাতে রিং পর দেখো, আল্লাহ আমাকে ব্ল্যাক স্টোনের একটা আংটি দিতে হবে, বা ব্ল্যাক স্টোনের একটা ডায়মন্ডের আংটি। কি হয়? স্টোন শব্দের অর্থ হচ্ছে তোমার পাথর। স্টোন শব্দের অর্থ কি? পাথর। আর সেল শব্দের অর্থ কি? দেখো সেল শব্দের অর্থ কোষ। সেল হচ্ছে একটা ইংরেজি শব্দ যার অর্থ কি? কোষ। তো দেখো আমাদের কিন্তু 8টা এমসিকিউ আমাদের অনেক ব্যাখ্যা সহকারে পড়লাম। এর ভিতরে আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়ের 8টা এমসিকিউ সমাধান হলো, আর মাত্র 12টা এমসিকিউ পড়লে আমাদের দ্বিতীয় অধ্যায়টা কিন্তু কমপ্লিট হবে। তো আমরা চলো 9 নম্বর। তো দেখো 9 নম্বর এমসিকিউ তে আমরা চলে আসলাম। 9 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে রক্ত রসের মধ্যে কত ভাগ পানি থাকে? দেখো রক্ত রসের মধ্যে কত ভাগ পানি থাকে, এটা তোমাদের বইতে হুবহু দেওয়া আছে। রক্ত রসের মধ্যে 91 থেকে 92% পানি থাকে। তো দেখো আমরা এখন বুঝবো যে রক্ত রস শব্দের অর্থ কি। তো দেখো রক্তর দুইটি উপাদান থাকে, যেমন একটা থাকে হচ্ছে কত রক্ত রস, আর একটা থাকে রক্ত কণিকা। তো দেখো রক্ত রস এটা থাকে, আর একটা থাকে রক্ত কণিকা। রক্ত কণিকা। তো দেখো রক্তরস শব্দের অর্থ কি? দেখো রক্ত অর্থাৎ কি? এখানে থাকবে রক্ত মানে কি? এখানে হচ্ছে এটা ঈষৎ হলুদাভ থাকবে,
হলুদ অভাব তরল পদার্থ। রক্তরস কি? ঈষৎ হলুদ অভাব তরল পদার্থ। রস শব্দের অর্থ কি? তরল পদার্থ। তরল, তরল অর্থাৎ তরল পদার্থ। এই রক্তরসটা দেখতে কেমন? ঈষৎ হলুদ অভাব তরল পদার্থ। এবং কণিকা শব্দের অর্থ দেখো, কণিকা শব্দের অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অঙ্গাণু থাকবে এর ভেতরে, যেমন হচ্ছে তোমার লোহিত রক্ত কণিকা, তারপরে অনুচক্রিকা, শ্বেত রক্ত কণিকা, এগুলা কিন্তু এই রক্ত কণিকার ভিতরে থাকবে। তো দেখো রক্তরস থাকে কত পার্সেন্ট? রক্তের ভেতরে রক্তরস থাকে 55%। এটা তোমাদের আসতে পারে, রক্তরস থাকে কত পার্সেন্ট? 55%। এবং রক্ত কণিকা থাকে 45%। তো দেখো এটা কিন্তু তোমরা একটু মনে রাখবা যে রক্তরসের ভেতরে থাকে হচ্ছে 55%, এবং রক্ত কণিকার ভিতরে থাকে 45%। তো ঠিক আছে, এইগুলো কিন্তু তাহলে তোমরা একটু মনে রাখবা। এবং এই রক্তরসের মধ্যে কত ভাগ পানি থাকে এটাও কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবা, 91 থেকে 93%। তারপরে দেখবে এখানে এই যে এখানে থাকে, এখানে অজৈব পদার্থ থাকে, কিছু জৈব পদার্থ থাকে, এগুলাও কিন্তু এই যে রক্তরসের মধ্যে কত পার্সেন্ট জৈব পদার্থ অজৈব পদার্থ এগুলাও কিন্তু থাকে। এখানে দেখতে পাবো 8 থেকে 9% জৈব পদার্থ অজৈব পদার্থ থাকে। তো দেখো 10 নম্বর এমসিকিউ তে দেখো একটা চিত্র দেওয়া আছে। তো আমাদের চিত্র আকারের টাইপের কিন্তু আমি বাদ দিইনি, চিত্র আকারে যে এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এটা একটা আমরা দেখতে পাচ্ছি তোমাদের বইতে, গোলজি, গোলগি বা গোলজি, অনেকে বলে গোলগি বডি, অনেকে বলে গোলজি বডি। তো দেখো বিজ্ঞানী গোলগি, অ্যামিনো গোলগি, এটা হচ্ছে পেঁচার পেঁচার নিউক্লিয়াস কোষে আবিষ্কার করে গোলগি বডিটা। তো দেখো এই গোলগি বডির চিত্র দেওয়া আছে চিত্র এ। চিত্র বি তে দেখো এই যে একটা দেখো তিনটা এরকম দেওয়া আছে, আমরা এটা বুঝতে পারছি এটা একটা লাইসোজোম। তো দেখো চিত্র এ হচ্ছে গোলগি বডি, দেখো চিত্র এ কত? গোলগি বডি। তোমরা দেখো গোলগি গোলগি বডি। আর চিত্র বিটা কি? চিত্র বিটা হচ্ছে লাইসোজোম, লাইসোজোম। তো দেখো আমরা শব্দের অর্থ ভেঙে এমসিকিউটা ক্লোজ করে। তো দেখো গোলগি এটা হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, বিজ্ঞানী গোলগি এটা আবিষ্কার করে। বডি মানে কি? শরীর। এটা হচ্ছে পেঁচার শরীর আবিষ্কার করে, তার জন্য এটা নাম দিয়েছে গোলগি বডি। তো আমরা এই অর্থ পাঠটা ভাঙলাম। তো দেখো এখানে লাইসো শব্দের অর্থ কি? জোম শব্দের অর্থ কি? লাইসো শব্দের অর্থ ভক্ষণ করা বা খেয়ে ফেলা বা কোষকে মেরে ফেলা। আর জোম শব্দের অর্থ কি? দেহ। তাহলে দেখো জীবাণু ভক্ষণ করা বা খেয়ে ফেলা বা কোষকে মেরে ফেলা, কোথায় কোথায় পাবো তোমরা? দেখো জীবাণুকে ধ্বংস করা, তাহলে এটা হবে গোলগি। লাইসোজোম শব্দের অর্থে জানি আমরা জীবাণুকে ধ্বংস করা। তারপরে কখনো কখনো কোষকে মেরে ফেলে, তাহলে কোষকে এটা মেরেও ফেলে, তাহলে এটাও আমাদের সঠিক। দেখো 1 এবং 3 সঠিক। তাহলে হরমোন উৎপাদন করে না, হরমোন নিঃসরণ করে হচ্ছে আমাদের গোলগি বডি। তাহলে আমাদের কিন্তু 2 নাম্বারটা সঠিক না, আমাদের সঠিক হচ্ছে 1 ও 3। তো আমরা দেখো 11 নম্বর এমসিকিউ তে চলে আসি, নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে। তো তোমরা এটা একটু মনে রাখবা, নিউক্লিয়াস দেখবা কি? অনুপস্থিত কোনটিতে। তোমরা একটা চিত্র দেখতে পাবা, এই চিত্রের ভিতরে দেখতে পাবা যে এরকম এরকম কিছু তোমরা চিত্র দেখতে পারবা। চিত্রের ভিতরে এই যে এরকম কিছু পার্ট দেখতে পাবা, অর্থাৎ এই যে এরকম এরকম থাকবে, এরকম থাকবে। তারপরে হচ্ছে এরকম দিয়ে এই যে এরকম 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 কিছু অঙ্গাণু থাকবে, এগুলো এরকম লাগানো থাকবে। আমার চিত্রটা তো ভালো হইলো না। তারপর আমি দেখা দিই যে এগুলোর ভেতর দেখবো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস। এটা হচ্ছে সিপ কোষ। এটা হচ্ছে কত? সিপ কোষ। সিপ কোষ। দেখো এই সিপ কোষের ভেতরে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না, তাহলে এটা কি সিপ কোষ। এবং দেখতে পারবো তোমাদের বইয়ে এরকম চিত্র দেওয়া আছে। অর্থাৎ এই গ নাম্বারটা অ্যান্সার কিন্তু হবে। নিউক্লিয়াস অনুপস্থিত থাকবে তাহলে কি? এটা সিপ কোষ। এই সিপ কোষের ভিতরে নিউক্লিয়াসটা থাকে না। তারপর দেখো প্যারেনকাইমা শব্দের অর্থ, প্যারেন শব্দের পাতলা কোষগুলোকে বলা হয় প্যারেনকাইমা। তারপরে আঠাযুক্ত কোষকে বলা হয় কোলেনকাইমা। তারপরে হচ্ছে দেখো সঙ্গী কোষটা কি? অর্থাৎ আমাদের যে সহধর্মণী বা সহচর, অর্থাৎ সাহায্য করে, অর্থাৎ এই সিপ কোষকে সাহায্য করে যে কোষ তাকে বলা হয় সঙ্গী কোষ। তারপরে দেখো আমাদের 11 নম্বরটা এমসিকিউ আমরা পাইলাম সিপ কোষ। তো দেখো তারপরে আমরা 12 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে আমরা 2টা এমসিকিউ সলভ করবো। ইমরান জীববিজ্ঞান অনলাইন ক্লাসে 2টি কোষ অঙ্গাণু দেখলো। একটি হচ্ছে রঞ্জক ধারণ করে, অন্যটি হচ্ছে বংশগতির উপাদান উপাদান ধারণ করে। তাহলে রঞ্জক ধারণ করে কে? রঞ্জক ধারণ করে আমরা জানি, রঞ্জক যেখানে দেখতে পাবো রঞ্জক ধারণ করে রঞ্জক ধারণ করে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড। আর একটা হচ্ছে কি? বংশগতির উপাদান। অর্থাৎ বংশগতির উপাদান কি ধারণ করে কি? বংশগতির উপাদান ধারণ করে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো দেখো আমাদের বলা হয়েছে প্লাস্টিক এবং নিউক্লিয়াসের কথা বলা হয়েছে। তো দেখো আমরা এখানে দেখতে পাবো যে প্রথম অঙ্গাণুর কাজ কি? দেখো খাদ্য প্রস্তুত করা। প্লাস্টিক এটা রঞ্জক পদার্থ, এরা তো সূর্যালোকের সাথে খাদ্য তৈরি করে, তাহলে আমাদের 1 নাম্বারটা সঠিক আছে।
তারপর দেখো 2 নম্বর দেখো পরাগায়নে সহায়তা করে। হ্যাঁ, এরা তো বিভিন্ন ধরনের এই যে প্লাস্টিদের ভিতরে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তোমার কোরো তোমার হচ্ছে কোরোপ্লাস্ট, কোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। দেখো এক একটা কিন্তু রং ধারণকারী অঙ্গাণু। সেক্ষেত্রে কিন্তু তার এই বিভিন্ন বিভিন্ন রং থাকে, তাদের বিভিন্ন রং থাকার কারণে বিভিন্ন পতঙ্গ এগুলাকে আকর্ষণ করে। আকর্ষণ করে কি তারা তার উপরে গিয়ে বসে। তো তার উপরে গিয়ে সে ফুলের উপরে গিয়ে বসলে কিন্তু এটা কি ঘটে, পরাগায়ন ঘটে। অর্থাৎ পরাগায়নে কিন্তু তারা সহায়তা করে থাকে। তাহলে আমাদের কি 2 নম্বরটা সঠিক। তারপরে দেখো আমাদের 3 নম্বরে কি দেওয়া আছে, আলোক শক্তিকে আবদ্ধ করে। হ্যাঁ, এরা কিন্তু আলোক শক্তিকে আবদ্ধ করে সূর্যের আলোর সাহায্যে তো এরা খাদ্য তৈরি করে। তার মানে কি আমাদের 3 নম্বরটা সঠিক। তো আমাদের এটা এমসিকিউ কিন্তু 1, 2 এবং 3 তিনটাই সঠিক হবে। তারপর দেখো 13 নম্বরে বলা হয়েছে উদ্দীপকের উভয় অঙ্গাণু ক্ষেত্রে কোনটি সঠিক। তার আমাদের এখন বলা হয়েছে কি উভয় অঙ্গাণু ক্ষেত্রে কোনটি সঠিক। তো দেখো উভয় অঙ্গাণু রন্ধ্র যুক্ত। তাহলে রন্ধ্র কাদেরকে থাকে, রন্ধ্র থাকে যারা হচ্ছে উদ্ভিদ। তার মানে কি এটা সঠিক না। তো উদ্ভিদের ক্ষেত্রে বলা হয়েছে শুধু এটা। দ্বিস্তর আবরণী থাকে। হ্যাঁ দেখো এখানে কিন্তু আসলে দ্বিস্তর আবরণী কিন্তু থাকে। কারণ কি প্রত্যেকটা অঙ্গাণুর ভেতরে দেখো এই যে তোমরা যদি প্লাস্টিকের চিত্রটা লক্ষ্য করো, দেখো প্লাস্টিকের চিত্রটা কি এরকম, এই যে অনেকটা এরকম চিত্র থাকবে, এই যে এরকম চিত্র থাকবে, এর ভেতরে দেখবা কি এই যে এরকম এরকম থাকবে, এরকম এরকম কিছু, এই যে দেখো এরকম 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 পালা যুক্ত থাকবে, এটা হচ্ছে প্লাস্টিক। তারপরে দেখো তোমরা নিউক্লিয়াসটা যদি লক্ষ্য করো, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের ভেতরে এই যে এরকম 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 এবং পেঁচানো কিছু অঙ্গাণু থাকবে, এগুলাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। দেখো এই যে একটা স্তর, এটা একটা বাইরের স্তর, একটা ভেতরের স্তর, দুইটা স্তর, এই যে একটা স্তর, এই যে একটা স্তর, বাইরের স্তর, ভেতরের স্তর। তো দেখো এটার কিন্তু তাহলে দ্বিস্তর আবরণী থাকে, প্লাস্টিকেরও দ্বিস্তর আবরণী থাকে, নিউক্লিয়াসের দ্বিস্তর আবরণী থাকে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি খ নাম্বার। তো দেখো আমাদের গ নাম্বারটা কেন হলো না, নাইট্রোজেন বেস যুক্ত থাকে। দেখো নাইট্রোজেন বেস যুক্ত থাকে কোথায়, এই যে নিউক্লিয়াসে কিন্তু নাইট্রোজেন বেসটা যুক্ত থাকে, কারণ এখানে ডিএনএ থাকে। কিন্তু এখানে প্লাস্টিকে কিন্তু ডিএনএ আরএনএ এগুলো কিন্তু থাকে না। তারপর দেখো প্রোটিন সংশ্লেষণ করে। দেখো প্রোটিন সংশ্লেষণও কিন্তু এই নিউক্লিয়াসটা করে থাকে। নিউক্লিয়াসের ভেতরে দেখবেন নিউক্লিওপ্লাস নামের একটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুটাকে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তার মানে কি আমাদের এটাও হবে না, এটা নিউক্লিয়াসে থাকে, এটাও নিউক্লিয়াসে থাকে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি খ নাম্বার। তো দেখো এইভাবে আমাদের 13টা এমসিকিউ সমাধান হলে আমাদের আর 7টা এমসিকিউ করলে এই অধ্যায়টা একদম সহজ হয়ে যাবে। তো দেখো আমরা এখন নেক্সট এমসিকিউ তে। তো দেখো 14 নম্বর এমসিকিউটা দেখো, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট নিচের কোনগুলোর অংশ। দেখো ক্রোমোপ্লাস্ট কি গাজরের মূলে থাকে। তো এটা কিন্তু গাজরের মূলে থাকে। হ্যাঁ, ক্রোমোপ্লাস্টে কি থাকে, ক্রোমো শব্দের অর্থ কি রঙিন। দেখো ক্রোমো শব্দের অর্থ কি রঙিন, রঙিন। প্লাস্ট শব্দের অর্থ কি বস্তু। তাহলে রঙিন বস্তু। এই গাজরটা কি, গাজরটাও কিন্তু একটা কমলা কালারের, তাহলেও কি এটা একটা রঙিন। রঙিন তাহলে গাজরের মূলে থাকে, খাদ্য তৈরি করে। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, রঙিন এগুলো হচ্ছে পরাগায়নে সাহায্য করে, কিন্তু এটা কিন্তু খাদ্য তৈরি করে না, খাদ্য সঞ্চয় করে রাখে এটা। তো দেখো এটা হবে না, তাহলে পরাগায়নে সাহায্য করে। রঙিন যেহেতু এগুলা পোকামাকড়কে আকর্ষণ করে, আকর্ষণ করে কিন্তু এগুলা পরাগায়নে সাহায্য করে। তো দেখো তাহলে 1 ও 3 হবে। তো আমাদের দেখো কোনটাতে 1, 3 দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে 1 ও 3। তো আমাদের অ্যান্সারটা কি হবে, খ নম্বর। তো দেখো এখানে ক্রোমোপ্লাস্ট কোথায় কোথায় থাকে। দেখো ক্রোমোপ্লাস্ট থাকে হচ্ছে রঙিন ফুল, পাতা, গাজরের মূল। দেখো ক্রোমোপ্লাস্টটা থাকে হচ্ছে কত, রঙিন ফুল, রঙিন ফুলে থাকে ক্রোমোপ্লাস্ট। তারপরে পাতাতে থাকে, পাতাতে থাকে এবং গাজরের মূলে থাকে, গাজরের মূলে থাকে। এটা হচ্ছে কি থাকে, এই তিনটা থাকে কিন্তু এই ক্রোমোপ্লাস্টটা থাকে। তো দেখো এখন 15 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে লিউকোপ্লাস্ট কোন অংশে পাওয়া যায়। লিউকো শব্দের অর্থ কি, লিউকো শব্দের অর্থ সাদা বা শ্বেত। শ্বেত তোমরা জানো, শ্বেত, শ্বেত সার অনেকে বলে, শ্বেত শব্দের অর্থ সাদা এবং লিউকো শব্দের অর্থ কিন্তু সাদা। তো দেখো আমি লিখে দিচ্ছি লিউকো, লিউকো, লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা এবং শ্বেত শব্দের অর্থ কিন্তু সাদা। শ্বেত শব্দের অর্থ কি সাদা। তো দেখো লিউকোপ্লাস্ট কোন অংশে পাওয়া যায়, ভ্রূণমূল, জনন কোষ। তাহলে দেখো মূল, এটা কিন্তু মূলে পাওয়া যায়, ভ্রূণেও পাওয়া যায়। ভ্রূণটাও দেখবা কি তোমরা সাদা সাদা অংশ হয় মূল। গাছের মূল গুলা দেখবা কি গাছের মূল গুলাও সাদা সাদা হয়। তারপরে জনন কোষ, জনন কোষের ওইখানেও দেখবা কি এগুলো সাদা সাদা কিছু অংশ থাকে। তাহলে আমাদের কিন্তু ক নাম্বারটা অ্যান্সার হবে, লিউকোপ্লাস্ট কোন অংশে পাওয়া যায়, অর্থাৎ সাদা যেগুলো অংশ আছে সেগুলোতে কিন্তু লিউকোপ্লাস্ট পাওয়া যায়। রঙিন ফুল না, রঙিন ফুলে পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট, এটা হবে না। তারপরে পাতাতে পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট, গাজরের মূলে পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট। দেখো সেম ধরনের প্রশ্ন কিন্তু এগুলা থেকে এমসিকিউ আসাদের সম্ভাবনা এবার 2026 সালে সবচেয়ে বেশি। তো দেখো তারপরে ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটি। তো দেখো আমরা সবগুলো অর্ড ভাঙবো এবং আমাদের এমসিকিউটা ক্লোজ হয়ে যাবে। তো দেখো ফাইকো এরিথিন শব্দের অর্থ কি। দেখো এরিথিন শব্দের অর্থ কি, এরিথিন, এরিথিন শব্দের অর্থ হচ্ছে লাল। এরিথিন শব্দের অর্থ কি লাল এবং ফাইকো শব্দের অর্থ কি, ফাইকো শব্দের অর্থ কিন্তু উদ্ভিদ। তাহলে কত, লাল উদ্ভিদকে বলা হয় ফাইকো এরিথিন।
তারপর দেখো ক্যারোটিন, ক্যারোটিন শব্দের অর্থ কি? গাজর। ক্যারোট তোমরা পড়ো না, ক্যারোট, ক্যারোট শব্দের অর্থ কি? গাজর। অর্থাৎ এগুলো কি? কমলা কালার। ক্যারোটিনটা কি? কমলা কালার, কমলা, কমলা কালার। তারপর দেখো ফাইটো শব্দের অর্থ উদ্ভিদ, সায়ানিন শব্দের অর্থ কি? সায়ানিন শব্দের অর্থ নীল। দেখো ফাইকো সায়ানিন বলা হয় কি? নীলাভ সবুজ সকালকে বলা হয় ফাইকো সায়ানিন। তারপরে দেখো জ্যান্থোফিলটা কি? জ্যান্থোফিলটা কিন্তু হলুদ। জ্যান্থোফিলটা কত? হলুদ, হলুদ। দেখো এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা দেখো স্টার একটা এমসিকিউ। এবার 2026 সালে এই এমসিকিউটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখান থেকে যে কোনো একটা আসতে পারে। তো দেখো লাল, তাহলে দেখো ফ্রাইকো এরিথিন, এরিথিন শব্দের অর্থ লাল। তাহলে আমাদের এমসিকিউটা কি ক নম্বরে সঠিক হবে? তো তোমাকে যদি বলতো যে কমলা কালার কোনটির জন্য দায়ী, তাহলে দেখো ক্যারোটিন হইতো। তারপরে নীল, নীল বর্ণের নিচের কোনটি? উদ্ভিদের ফুলের নীল অংশের জন্য দায়ী কোনটি? ফাইকোসায়ানিন হইতো। তারপরে দেখো জ্যান্থোফিল, হলুদ অংশের জন্য দায়ী কি? জ্যান্থোফিল। তো দেখো এই একটা এমসিকিউ পড়লে কিন্তু তোমাদের 4-5টা এমসিকিউ এখান থেকে কভার হয়ে যাচ্ছে। তারপরে নিউরনের কয়টি অংশ থাকে? তো দেখো আমরা নিউরনের চিত্রটা যদি লক্ষ্য করি, নিউরনে কয়টি অংশ থাকে আমরা বুঝতে পারবো। তো একটু ফাঁকা বা নিউরনের চিত্র আঁকানোর জন্য আমি অত ভালো চিত্র আঁকাতে পারি না, আমি শুধু বায়োলজিতে চিত্র ফাঁকাই। তো দেখো এই যে এরকম ভাবে, এরকম ভাবে একটু এই যে ইউ এর মতো একটা অংশ দিবা, এই যে ইউ এর মতো একটা অংশ দিবা, ইউ এর মতো একটা অংশ, এই যে ইউ এর মতো একটা অংশ, ইউ এর মতো একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ দিলা। এরা দেওয়ার পরে দেখবা এই যে এখান থেকে এই যে এরকম এরকম দিয়ে দিবা, এরকম এই যে দিয়ে দিবা, এবং নিচে কিছু এই যে থাকবে, অ্যাকশন থাকবে। এবং এগুলা দেখবা কি এই যে এগুলো এরকম থাকে, এই যে এরকম ভাগ ভাগ থাকে, ভাগ ভাগ থাকে, ভাগ ভাগ। তো এগুলা দেখবা যে এরকম এরকম কিছু অংশ আছে তোমার, এরকম কিছু অংশ, এরকম কিছু অংশ, এরকম কিছু অংশ। তো আমি অত ভালো করে আঁকালাম না। তো দেখো এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে ডেনড্রাইট। এগুলাকে কি বলা হয়? ডেনড্রাইট। দেখো এগুলাকে বলা হচ্ছে ডেনড্রাইট, এবং নিচে এর ভিতরে থাকবে একটা নিউক্লিয়াস। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তো দেখো এই যে ডেনড্রাইট, এই যে একটা অংশ, এটা একটা অংশ, এই যে আরেকটা অংশ, দুইটা অংশ। আর নিচে দেখতে পাবো কি এগুলো থাকে অ্যাক্সন। দেখো, তো দেখো তোমাদের বই থেকে আমি দেখাই, তোমাদের বই থেকে দেখাই। দেখো এই যে একটা নিউরনের চিত্র দেওয়া আছে। এই দেখো এখানে বলা আছে নিউরনের 3টি অংশ থাকে। একটা আদর্শ নিউরনের 3টি অংশ থাকে: কোষ দেহ, ডেনড্রাইট, ডেনড্রাইট এবং কত? অ্যাক্সন। দেখো 3টি অংশ থাকে: কোষ দেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। তো দেখো এটা কি? কোষ দেহ। এটা একটা কি? কোষ দেহ। এই যে কোষ দেহ, কোষ দেহ, কোষ দেহ। দেখো কোষ দেহ থাকবে, ডেনড্রাইট থাকবে, এবং এটা কি? অ্যাক্সন, অ্যাকশন। দেখো অ্যাকশন থাকে। তাহলে একটি নিউরনে কয়টি অংশ থাকে? আদর্শ নিউরনের 3টি অংশ থাকে। এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট। এবং নিউরনের দেখবে এরকম চিত্র অনেক সময় চায়, গ নম্বরে আসে যে নিউরনের কাজগুলো ব্যাখ্যা করো, বা এটা কি, কি ডেনড্রাইটের কাজটা কি, নিউরনের কাজটা কি, এরকম ভাবে কিন্তু প্রশ্ন থাকে। তো দেখো আমাদের 17টা এমসিকিউ কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা এখন 18 নম্বর, দেখো 18 নম্বর এমসিকিউটা দেখো। তো 18 নম্বর এমসিকিউতে দুইটা চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে কিসের চিত্র? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। দেখো এটা কি? মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। আর এটা কত? প্লাস্টিডের চিত্র। প্লাস্টিডের ভিতরে কার চিত্র? ক্লোরোপ্লাস্ট, ক্লোরো। দেখো ক্লোরোপ্লাস্টের চিত্র। তো আমরা এই চিত্রের ভিতর থেকে বলা হয়েছে উভয় চিত্রের ক্ষেত্রে কোনটি সঠিক। তো দেখো উভয় চিত্রের ক্ষেত্রে কোনটি সঠিক? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করে। হ্যাঁ, এই দুইটাই কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করে। দেখো শর্করা শক্তি কি? এটিপি, এটিপি এর গ্রুপ, এটিপি এর পি গ্রুপে জমা রাখে। হ্যাঁ, শর্করা শক্তিকে দেখবা কি এই যে মাইটোকন্ড্রিয়া জমা রাখতেছে। এবং একে বলা হয় কি? শক্তি ঘর। আর এটাকে বলা হয় কি? আর এটাকে বলা হচ্ছে কত? শক্তি উৎপন্নকারী অঙ্গাণু। ঠিক আছে, শক্তি উৎপন্নকারী অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি ঘর বা পাওয়ার হাউস, আর এটাকে বলা হয় শক্তি উৎপন্নকারী অঙ্গাণু। দেখো এটাও কিন্তু এটিপি থাকে, এটাতেও এটিপি থাকে। পি গ্রুপে এই দুইটাই কিন্তু জমা রাখে। তাহলে আমাদের 1, 2 এই দুইটাই কিন্তু সঠিক হবে। এবং বিভিন্ন ধরনের রঞ্জক শোষণ সংশ্লেষণ করে। দেখো মাইটোকন্ড্রিয়া কিন্তু কোনো উদ্ভিদ না, এটা একটা প্রাণী কোষ। প্রাণী কোষ কি রঞ্জক থাকে? প্রাণী কোষ তো খাদ্য তৈরি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তার জন্য আমাদের কিন্তু এই 3 নম্বরটা সঠিক হবে না। তাহলে আমাদের সঠিক হবে কিন্তু 1, 2 ক নম্বরটা, তাহলে আমাদের অ্যান্সার হবে। তো দেখো এখানে চিত্রের ক্ষেত্রে দেখো এটা কত? বহিঃস্তর, এটা কত? ভেতর স্তর। তারপরে দেখো এই যে এই অংশকে ক্রিস্টি। দেখো ক্রিস্টি, এই ভাস্কর অংশকে বলা হচ্ছে কত? ভাস্কর অংশকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি শব্দের অর্থ ভাস, আমরা জানি। তারপরে দেখো এই যে ক্রিস্টির গায়ে অসংখ্য বৃত্তাকার আহ গোলাকার বস্তু থাকে, যেগুলো বলা হয় কত? অক্সিজম। দেখো এগুলোকে বলা হচ্ছে অক্সিজম,
অক্সিজোম বা অক্সিসোম। তো দেখো এগুলাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এগুলা কিন্তু আসতে পারে, দেখো চিত্র গঠন বা চিত্র আসতে পারে তোমাদের। তো দেখো এই যেগুলোর ভেতরে এই চিত্রটা তোমরা বই থেকে দেখে নিবা, বইয়ে দেখবা যে সুন্দর করে দেওয়া আছে তোমাদের। তো দেখো আমি আর বেশি কিছু বললাম না, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। তো দেখো তারপরে দেখো 19 নম্বর এমসিকিউতে আসো, পার্শ্বীয় জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? পার্শ্বীয় জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? তাহলে দেখো আমরা সবগুলো অর্থ ভাঙবো এবং এমসিকিউটা সমাধান করতে পারবো। টাকিট শব্দের অর্থ দেখো, টাকিট শব্দের অর্থ কি? লম্বা নালী। লম্বা নালী, টাকিট শব্দের অর্থ দেখো লম্বা লম্বা নালী। আর ভেসেল শব্দের অর্থ দেখো, ভেসেল শব্দের অর্থ হচ্ছে পরিবহন নালী। পরিবহন পরিবহন নালী। আর দেখো এখানে সিপ কোষ শব্দের অর্থ কি? সিপ শব্দের অর্থ কি? ছিদ্র, ছিদ্রযুক্ত কোষ। তারপরে দেখো সঙ্গী কোষ শব্দের অর্থ কি? সহোদর বা সঙ্গিনী। দেখো সহোদর। তাহলে দেখো প্রাকৃত শব্দের অর্থ কি? লম্বা নালী। তো একটা যদি নালী যদি লম্বা হয়, পাইপ, একটা যদি লম্বা পাইপ হয়, সেই পাইপের মধ্যে তো অর্থাৎ সেই পাইপের ভেতর দিয়ে তো অর্থাৎ একটা পাইপ যদি লম্বা করতে হয়, একটা পাইপ জোড়া দিয়ে আরেকটা পাইপ করতে হয়, তো দেখো এটার ভেতর দিয়ে কিন্তু তাহলে পানি চলাচল করবে। তো দেখো লম্বা নালী আমরা বুঝতেছি, একটা নালী যদি লম্বা হয় সেটার ভেতর দিয়ে কি পানি চলাচল সহজেই করতে পারবে। দেখো পাঁচটা জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোথায়? কত? টাকিরে হবে। তো দেখো টাকিরের চিত্রটা আমরা দেখাই। টাকিরের চিত্রটা হচ্ছে আসলে মেইনলি এরকম। তো দেখো এই যে তোমরা এরকম একটা চিত্র দেখতে পারবো তোমাদের বইয়ে, এই যে এরকম একটা চিত্র দেখতে পারবা। এই টাকিটের ভেতরে দেখো দুইটা অংশ আছে, এই যে একটা অংশ লেয়ার থাকে, এই যে এরকম একটা লেয়ার থাকবে, এই যে এই যে দেখো এরকম একটা লেয়ার, এর ভেতরে দেখতে পাবে এরকম এরকম কিছু অংশ আছে, এবং এর ভেতরে দেখো এই যে পার্শ্বীয় জোড়াকূপ, এই যে এখানে অসংখ্য কিন্তু পুরো কোষ থাকে, পুরো কোষ থাকে, এর ভেতর দেখি পানিগুলা কি চলাচল করে মূলত। এটা কিন্তু প্রাকৃতিক একটা অংশ। তারপরে দেখো 20 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কোনটি প্রান্তীয় প্রাচীর গলে কোনটির প্রান্তীয় প্রাচীর গলে নলের সৃষ্টি করে। দেখো প্রান্তীয় প্রাচীর গলে কোনটি নলের সৃষ্টি করে, নলের সৃষ্টি করে। দেখো প্রান্তীয় প্রাচীরটা গলে যাবে, তাহলে প্রাকৃতের চিত্রটা কি গলে গেছে? না, গলে যায় নাই। তাহলে আমাদের প্রাকৃতটা কি অ্যান্সার হবে? না, প্রাকৃতটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে দেখো শিবকোষ, শিবকোষ মানে জানি আমরা ছিদ্র, তো ছিদ্র, এটা তো ছিদ্রের কোনো কথা বলা হয় নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপরে দেখো এখানে বলা হয়েছে কি সঙ্গী কোষ, সঙ্গী, সহোদর, এগুলাও তো, তাহলে এটাও অ্যান্সার হবে না, আমরা বুঝতে পারলাম। দেখো একটা আছে কত? ভেসেল। ভেসেলের চিত্রটা আমরা লক্ষ্য করি, দেখো ভেসেলের চিত্রটা মেনলি এরকম। তো দেখো ভেসেলের চিত্রটা আসলে মেইনলি, দাঁড়াও, ভেসেলের চিত্রটা তোমাদের দেখাই। এরকম হচ্ছে ভেসেলের চিত্রটা। দেখো মাঝখানে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা আছে এবং এটা এরকম থাকে, এটা এরকম থাকে। তো যখন তারা এটা কি করে, আহ তোমার এটা হচ্ছে প্রান্তীয় প্রাচীর, এই প্রান্তীয় প্রাচীরটা গলে যায়, অনেক সময় গলে গিয়ে এখানে হচ্ছে তোমার এই যে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, এরকম দেখবা হয়ে গেলে তাহলে এখান থেকে কিন্তু পানি চলাচল করতে পারে। অর্থাৎ প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে নলের সৃষ্টি করে, এটা কিন্তু প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে তাহলে কি করবে? নলের সৃষ্টি করবে। যেটাকে বলা হচ্ছে কি তোমার আহ যেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ভেসেল। ট্রাকিড ভেসেল, ভেসেল আমাদের কিন্তু অ্যান্সার হবে। তো দেখতে পাবো তোমাদের চিত্রের ভিতরে এখানে যে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, এরকম চিহ্ন থাকে, এরকম ফাঁকা ঘর থাকে। তো চিত্র আমি অত ভালো করে দেখালাম না। তো চিত্র তোমাদের আর্ট কিন্তু অবশ্যই করতে হবে, বায়োলজিতে ভালো করতে হলে চিত্র আর্ট কিন্তু শিখতে হবে। তো আমিও শিখবো আস্তে আস্তে চিত্র আর্ট, একটু একটু তো পারি, আরো শিখতে হবে ভালো করে। তো ঠিক আছে, আমাদের 20টা এমসিকিউ কিন্তু এর ভিতরে আমাদের জীবকোষের টিস্যু অধ্যায় থেকে আমাদের এই 20টা এমসিকিউ যদি তোমরা আমাদের এই ক্লাসটা দেখো, এখান থেকে মিনিমাম তুমি 4টা থেকে 5টা এমসিকিউ কমন পাবে। এই 20টার ভেতরেই পড়লে গেলে তোমাদের পুরো অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবং এগুলোর ভেতর থেকে কমন থাকবে আশা করা যায়। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।